বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রফেসর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। তার মুক্তি চায় তারা। যখন নাকি ইলিয়াস আলীরে গুম করছিল 130 জন কোনো বিবৃতি দিছিল, এটা কি ওনাদের চোখে এটা কি রাইট ছিল? আমাদের দেশে এই ধরনের কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব, বিশেষ বিশেষ লোকদের আবির্ভাব আছে। তারা যা না জানে তার চেয়ে বেশি বলে। 400 কোটি টাকার তার পিয়নের মালিক। আরে তো 400 কোটি টাকার মালিক হবে না ওই পিয়ন, আর পাকিস্তান আমলের পিয়ন দুর্নীতি করব। পাকিস্তান আমলের পিয়নের দুর্নীতি করার কোনো সুযোগ আছে নাকি? চাটা না সারা টেবিল মুসা সারা। আগেই বলছি যে যেটা সাবজুডিস হয়, কান্না ঘটনা ঘটছে, আমি ওখানে উপস্থিত ছিলাম না, আর আমি এটা টোটাল তথ্য জানি না। আমার কোনো আত্মীয় স্বজন নির্বাচন কমিশনের জারুদারু নেই, কারণ আমার এই তথ্য জানার কোনো সুযোগ নেই। সেহেতু ওখানে কি করছে না করছে এটা ওখানে সিসিটিভি ফুটেজ আছে, ওটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখলে সবকিছু বোঝা যাবে, একজনের সম্বন্ধে মন্তব্য করা যাবে। আমি আগেই এটা বলে দিছি যে আমি আসলে এই বিষয়টা সেভাবে ওয়াকিবহাল না, আর এই বিষয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না। আর বিএনপি কে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা তো হতেই পারে। বিএনপি কে নিয়ে আলোচনা সমালোচনা হবে না, কাকে নিয়ে হবে? বিএনপি আপনাদের বাসায় যদি বলি বৃহত্তম একটা দল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তো বিএনপি বৃহত্তম দল, এবং এই দলের তো বারবার রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ হয়েছে, রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এখন যারা দল করে বা নিজেদের নিয়ে খুব হাউকাউ করতেছে, তাদের কেউ তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, দেশ চালাইছে এমন কোনো অভিজ্ঞতা নেই। না, আমরা দেখি যে মিডিয়া ট্রায়াল, যেটা সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে, একবার মির্জা আব্বাস, আবার সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহান তো বরাবরই আছে, ফজলুর রহমান আর রুমিন ফারহান তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্তই দেখতে পাচ্ছি। মানে এভাবে টার্গেট, এটা কি টার্গেট করে করছে আসলে, নাকি ওনাদের আচরণগুলোই সেরকম মনে হয়? এগুলি হলো কি, শুনেন, আমাদের কিছু ফিক্সড সিট আছে, আসন আছে, যেরকম মনে করেন যে এই আসনগুলি দেখা যায় যে সবাই মনে করে যে এই আসন থেকে খালেদা জিয়া দাঁড়াইলে উনি পাস করবেন। এরকম ধরনের আমাদের যে সমস্ত প্রার্থীরা তাদের স্ব আসন থেকে নির্বাচিত হবে এমন অবস্থায় আছে বা প্রভাবশালী আমাদের দল, তাদের চরিত্র হরণ করার জন্য এই সমস্ত করা হয়। আমরা এগুলি নিয়ে খুব একটা চিন্তা করি না। শুনলেন এই বুলিং এর কথা আপনি বলেন, যাই বলেন, আজকে অনেকে অনেক কথা বলে শুনি, অনেক বিজ্ঞ লোক আছে, বিশ্লেষক আছে, যে বারাকাতের অ্যারেস্ট করে নিয়ে গেছে জনতা ব্যাংকের চেয়ারম্যান, 17,500 কোটি টাকা সে লুটপাট করছে। কারে দিছে? দরবেশরে দিছে লোন, কারে দিছে? এস আলমরে দিছে লোন, কারে দিছে? নাবিল গ্রুপরে দিছে, বসুন্ধরা দিছে। এখন আবার 130 জন বুদ্ধিজীবী বেরিয়েছে, ওনারা আবার বিবৃতি দিছে। কি বিবৃতি দিল? আবুল বারাকাত একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রফেসর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি, তার মুক্তি চায় তারা। যখন নাকি ইলিয়াস আলীরে গুম করছিল 130 জন কোনো বিবৃতি দিছিল, এটা কি ওনাদের চোখে এটা কি রাইট ছিল? এটা কি অন্যায় হয়? মুক্তিযুদ্ধে ছিলাম আমরা, যখন রাত্রেবেলা ক্যাম্পে থাকতাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান বাজত, এই বিচারপতি তোমার বিচার করবে কে, এই জনতা গান শুনতাম। সেদিন দেখলাম আমার বাংলাদেশের একজন প্রতিযশ আইনজীবী, ওনার অনেক সুনাম আছে, উনি একটা বিবৃতি দিল। বিবৃতিটা কি? যে খায়রুল হকের হাতে, প্রধান বিচারপতির হাতে এই হ্যান্ডকাপ কেন? আচ্ছা, ওনার কাছে যদি আমি এই প্রশ্নটা করি, আমরা তো ভাইটাল কথা বলি না, বিভিন্ন বট বাহিনীর কথা খালি আলোচনা করি। আমি যদি ওনার কাছে প্রশ্ন করি, মঞ্জুল মুর্শেদ ভাই, যখন সিনহা তো অ্যাডজাস্টিং প্রধান বিচারপতি ছিল, আর খায়রুল হক তো অবসরপ্রাপ্ত, সে তো অ্যাডজাস্টিং ক্ষমতা বসা ছিল প্রধান বিচারপতি, তারা যখন গান ধরিয়া তার বউ বেটের রাখিয়া তারা যখন প্লেনে উড়াই দিছিল, তখন আপনি বিবৃতি দেন নাই কেন? আপনার দৃষ্টিতে কি এটা অপরাধের মধ্যে পড়ে না? পড়ে।
মঞ্জুর মুর্শিদ ভাই তখনও দিত, এনা জানে যে আমার মতো ধরে ওনারে পিটমোড়া করে বাইন দেয়, বুঝছেন নাকি, ওই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের মতো আয়না করে লয়ে যাবে, এই ভয় উনি দেন। মানে তখন হাসিনার আমল ছিল, কোনো গণতন্ত্র ছিল না। এখন গণতন্ত্র আছে, যে খায়রুল হকের হাতে হ্যান্ডকাপ কেন, এই কথা বললে কেউ কাউকে গুম করবে না। এটা জানার পরেই মঞ্জুর মুর্শিদ ভাইয়ের বিবেক তাড়না দিছে। ওই 130 জন বুদ্ধিজীবী এখন তাড়না দিছে, তারা বিবৃতি দেয়। হাসিনার আমলে কিন্তু দিতে পারে না, কারণ এখানে ডিফার করে গণতন্ত্র কি এটা বোঝার জন্য। হাসিনার আমলে স্বৈর শাসন ছিল, এখন আর সেই স্বৈর শাসক নেই, স্বৈর শাসন নেই, যার কারণে প্রতিবাদ করা যায়। এটাই হলো মূল বিষয়টা। আমরা তো সেখানে কেউ যাচ্ছি না, আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতেছি। আপনি কাদা ছোড়াছুড়ি করে কতটুকু পর্যন্ত আগাইতে পারবেন? কিছুই হবেন না, বরঞ্চ আপনাদেরই ক্ষতি হবে, আমাদেরই ক্ষতি হবে। আমি চাই না। আমরা দেখেন, এই যে আমি এই জন্যই বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটা করে গেছিল। শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে কালুরঘাটে 1600 ক্যান্টনমেন্টের, তখন শাহজিব জাতিসংঘে দাঁড়াইয়া বাংলাদেশের বিরোধিতা করছে। আবার এই ঘোষকের দলের প্রধানমন্ত্রী হয়েছিল এই শাহজিব। আমি এই জন্যই বলছিলাম শুরুতে যে আমরা দেশটাকে গড়তে চাই, দেশটাকে গড়ার জন্যই আমাদের প্রচেষ্টা, কিন্তু আপনারা সেটা শুনবেন না। ওই যে কথায় আছে না যে ইয়া কেন আমার কথা শুনলো না, ভুট্টুর কথা শুনলো। আমাদের দেশে এই ধরনের কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব, বিশেষ বিশেষ লোকদের আবির্ভাব আছে। তারা যা না জানে তার চেয়ে বেশি বলে, যা হবে না তাও বলে। মনে হয় যে স্বয়ং মনে হয় ফেরেশতার ওহী পেয়ে লইছে এরা, যাকে যেভাবে ইচ্ছা সেভাবে বলে চলে যায়। আখের কিন্তু কেউ হ্যান্ডকাপ পড়তেছে, কেউ জেলে যাইতেছে, কেউ অনেক বুয়া করে দেখবেন আপনার জেলে যাবে, বহুত বুয়া জেলে যাবে। সময় এসে গেছে, শুরু হয়ে গেছে। আসলে উত্তেজিত করা যায়। আপনি দেখেন হাসিনা আপা, আমি ইচ্ছা করলে আপনাকে একটা বকা দিয়ে উত্তেজিত করে দিতে পারবো। সেটা কি আমার জন্য শোভনীয় হবে? সেটা কি আমার জন্য কল্যাণকর হবে? রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে? হবে না। এই ধরনের লোকদের চরিত্রই এটা। মির্জা আব্বাস সম্বন্ধে বলছে যে ওর বাপে হলো আইডিয়াল স্কুলের বলে পিয়ন ছিল। আচ্ছা ইমরান ভাই, কোন তো আইডিয়াল স্কুলের জন্ম হয়েছে কবে? আমি জানি না, তবে আমার মনে হয় অত আগের না, স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে হলো ভিকারুন্নেসা নুন স্কুল আছিল। আইডিয়াল স্কুল স্বাধীনতার পরে হয়েছে। তো মির্জা আব্বাস তো স্বাধীনতার বাপে তো স্বাধীনতার আগে মরেই গেছে। তো হে আবার আইডিয়াল স্কুলের পিয়ন ছিল কেমনে? এটা বলে দিল, এটা বেদ, এটা কোরআন, এটা আপনারা ব্যাখ্যা করেন। পাকিস্তান আমলে 70 টাকা 80 টাকা, শুনেন ইমরান ভাই, 80 টাকা 85 টাকা একটা পিয়নের বা এমএলএসএস এর বেতন ছিল। ঢাকা শহরে 80 টাকা বেতনের পরিবার নিয়ে চলে বাড়ি করা, গাড়ি করা কোনোদিনও সম্ভব? আর একজন পিয়ন কোন দুর্নীতি করতে পারে? বলেন, আপনার ভাষাই বললাম, আপনারটাই স্বীকার করে নিলাম যে মির্জা আব্বাসের বাপ আইডিয়াল স্কুলের পিয়ন ছিল। আমি উত্তর দিই, হাসিনার দুই পিয়ন কিন্তু 360 কোটি টাকা মালিক হয়েছে। আমি ওইটা শুনেন, আপনি যেভাবে বলছেন, যে পিয়নগো কথা বলছেন, এই পিয়নরা পিয়ন ছিল না। হাসিনার ব্যক্তিগত ফ্যান্সি ডিল টাইনতো, ও যে রাত্রেবেলা ফ্যান্সি ডিল খেতে ওইগুলো আইনা দিত জাহাঙ্গীরে। খালি তো টকশো করি, ইতিহাস নিয়ে কেউ কথা বলি না। এ হাসিনার ফ্যান্সি ডিলের বোতল সাপ্লাই দিত জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের বাড়ি সোনাইমুড়ি। হাসিনার মুখে শুনেছি 340 কোটি টাকার তার পিয়নের মালিক। আরে তো 400 কোটি টাকার মালিক হবে না ওই পিয়ন। আর পাকিস্তান আমলের পিয়ন দুর্নীতি করব, পাকিস্তান আমলের পিয়নের দুর্নীতি করার কোনো সুযোগ আছে নাকি? চাটা না সারা টেবিল মুসা সারা আপনারা সার্ভিস করে আইছেন।
আপনার আমলে ছিল নাকি? আপনি বলেন, আপনারই তো 4 জনই আছেন, ওই যে সেনাবাহিনীতে জানে কি কয় এগুলি। আমাদের হলো মেথড এমএলএসএস আছে, সিভিল থাকে এমএলএসএস বলে। আছে না? না না, আপনার আপনার বাসার জন্য থাকতো, মালি থাকতো, বাবুর্চি থাকতো, আপনাদের অফিসার আছে না, এগুলি জানে কি জানি বলেন। হ্যাঁ, মালিক, হ্যাঁ, কুক, এগুলি থাকে না? তা ড্রাইভার, আপনি বলেন, আপনি নিজে এটা, আপনি এদের কমান্ডিং অফিসার ছিলেন, আপনি বলেন তাদের কোনো সুযোগ আছে কোটিপতি হওয়ার? না, কোটিপতি হওয়ার সুযোগ আছে কি নাই এটা ভেরি করে, ম্যাক্সিমাম হওয়ার সম্ভব না। তবে কিছু খারাপ লোক আছে, তারা অফিসার কি বিক্রি করে খায়, ধরাও পড়েছে। হয়, আপনি বাজার করতে দিছেন 5,000 টাকা, হেনতে 1,000 টাকা মেরে দিল, এটা হলেও হইতে পারে, এটা আমি ধরে নিলাম, এটা আমি মানি, এটা আমি মানি। একটা হয় কি, শোনেন রবি ভাই, মির্জা, শোনেন আপনারা, আমি বলি ঢাকা শহরের পাশাপাশি 2টা পরিবার আছে। একটা হলো এই যে আমাদের সালাম আছে, ম্যাডামের উপদেষ্টা রহিম ভাইরা, যে পল্টনে, এরা কিশোরগঞ্জ থেকে আসছে, এরা পাটের ব্যবসা করতো। এর বাপ মির্জা আব্বাসের বাবা এবং চাচারা এরা পাট ব্যবসায়ী ছিল, তখন রমরমা ব্যবসা ছিল পাটের, ব্রিটিশ পিরিয়ডে। কিশোরগঞ্জ হলো পাটের, পাটের বিখ্যাত, নারায়ণগঞ্জ, ওই তো ওই বেল, আপনি ওই বেল মানে বৃহত্তর ময়মনসিংহ, ভৈরব, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কামারখালী, তারপরে নড়াইল, মাগুরা, এই সমস্ত পাটের জন্য বিখ্যাত জায়গা। এখন এরা হলো পাটের ব্যবসায়ী ছিল, এরা পাট ব্যবসা করতো। নাহলে মতিঝিলের প্রাণ কেন্দ্রে, তখন তো মতিঝিলটা প্রাণ কেন্দ্র না আমাদের এইখানে, তো এখন গুলশান যেরকম একটা চিন্তা ভাবনা, ঠিক ওই সময় এটাও এরকম গুলশান ছিল। ওই এলাকায় জায়গা কিনা কি চারটিখানি কথা, কাউকে 1 বিঘা 2 বিঘা জায়গা ওদের। ভাই ওই সময় জমির দাম খুব কম ছিল। একটা হইলো ভাই, যে এবার ব্যাখ্যা এলাম কম, আরে ভাই 70 টাকা এখন 7 কোটি টাকা হচ্ছে। রবি ভাই, এটা তো ভেরি গুড, এটা ভেরি গুড। আমি একটা আপনার একটু বলি রবি ভাই, আমি একটা জমি কিনছিলাম নন্দীপাড়ায় 3.5 লাখ টাকা দিয়ে, 3.5 লাখ। আমি কিন্তু ওইটা 1 কোটি 30 হলো 3.5 লাখ টাকাতে যখন জায়গাটা কিনছেন, এখন নন্দীপাড়ায় 1 কাঠা জায়গার দাম 1 কোটি টাকা। আপনি 3.5, জি 3.5 লাখ টাকা দিয়ে যখন কিনছেন, তখন কত সালে কিনছেন? কোন 5 কাঠা আমি কিনছিলাম অবশ্যই এটা 90, 92, 95, 96 বা 80, 82, 7 থেকে 9, 7-এ বাইনা দিছি, 9 পুরো টাকা দিছি, 9 টাকা দিছেন। আর এখন 24 সাল না, এগুলি শুনেন, এখন 1 কোটি টাকা নন্দী করার জায়গা কাঠার দাম। আপনাকে নিয়ে কথা বলা ঠিক না, এইটা ঠিক না ভাই। যে আমরা শেষ করব এখন এই যে এগুলি আপনারা না, এই যে আপনি যে কথাটা তুললেন হাসিনা আপা, যে এই যে আলোচনাটা, এই আলোচনার জন্য এটা আমি বললাম যে না, একটা আপনার কথাটাই ধরে নিলাম যে মির্জা আব্বাসের বাপ আপনার ওই স্কুলের পিয়ন ছিল। হ্যাঁ, সে ঢাকা শহরে এগুলি করে গেছে। মির্জা আব্বাস একটা ব্যাংকের মালিক হয়েছে, ওর বাপ ছিল পিয়ন। আপনার কথাটাই ধরে নিলাম, তো পিয়নের পোলায় ব্যাংকের মালিক হতে পারে। আর পিয়নের মতিঝিলে এই যে যেখানে রাজারবাগ আপনারা দেখতেছেন, যে এলাকা, ওই এলাকায় বিঘায় বিঘা জায়গা কিনা ছেলে মেয়েদের জন্য রেখে গেছে। এটা কি এত সহজ? এখন বলছে, এরা বলে, এদের কথা শুনি, বুদ্ধিজীবী, কেউ ডক্টরেট আছে, কেউ ব্যারিস্টার, কেউ সলিসিটর, কেউ বিশেষ বিশেষণে ওনারা বিশেষায়িত।